ভাগ্যিস তুই এসেছিলি নির্মল, না হলে। কেন রে পুটু, তুই কি কোনো বিপদে পড়েছিলি? না না, সেরম কিছু নয়। মনে মনে ভাবলাম যত দোস্ত ওই স্টেশন মাস্টারটা, ওই তো আমায় প্রথমে হরির হোটেলে যাবার কথা বললো, তারপরে তো ওই চাওলা লোকটা আমায় হরির হোটেলে যেতে বললো, তারপর সেখানে খাবার পর সেই রাস্তায় সেসব ছায়ামূর্তির মিছিল আমায় ফলো করতে করতে আসছিল। পালিয়ে মন্দিরে গেলাম, আমায় দেখে ওখানে লোকগুলো পালিয়ে গেল। তারপর তুই আগন্তুক লোকটি বললে ওই ছায়াগুলো নাকি হরির হোটেলে খাওয়া মৃত মানুষ। বাপরে, শেষে লোকটিও পালিয়ে গেল। ভাগ্যিস নির্মল এসেছিল, কিন্তু এ কথা তো নির্মলকে বলা যাবে না। শেষে নির্মলও যদি এসব শুনে আমায় ছেড়ে পালিয়ে যায় তাহলে তো আরেক কেলেঙ্কারি। তাই চুপ করেই রইলাম। হরির দেওয়া কিছু অ্যান্টাসিড এখনো আছে সাথে, রাতে যদি কোনো অসুবিধা হয় তখন না হয় খাবো। শুধু একটাই ভয়, ওই ভূতগুলো যদি ফলো করতে করতে আবার চলে আসে। হ্যাঁ রে পুটু, তুই কোন ট্রেনে এলি? কিরে, কি হলো? হ্যাঁ, কি বলছিস? বলছি তুই কোন ট্রেনে এলি? ও, সোনাগড় জংশন। আচ্ছা, তুই কি কোনো ব্যাপারে চিন্তা করছিস? কই না তো। দেখতে দেখতে মাইলটাক রাস্তা পেরিয়ে নির্মলের বাড়িতে পৌঁছলাম। বেশ বড় পুরনো বনেদি বাড়ি। বাইরে বিশাল দালান পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠলে দোতলায় ওরা থাকে। বাইরে কিছু আমজাম কাঁঠাল গাছও দেখলাম। কাল অন্নপ্রাশন উপলক্ষে বাড়িতে বেশ কিছু অতিথি এসেছে বোধহয়। সারা বাড়ি বেশ গমগম করছে। মনে সাহস পেলাম, এত ভিড়ের মধ্যে কোনো ভূত আমার কাছে আসতে পারবে না মনে হয়। নির্মল আমায় একেবারে উপরতলার একটা চিলেকোঠার ঘরে নিয়ে এলো। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে নির্মল, তোর মেয়ে কোথায়? তার জন্য তো কিছু পুতুল এনেছিলাম। সে তো কখন ঘুমিয়ে পড়েছে। বাড়ির সকলে আর অতিথিরা সব ঘুমিয়ে পড়েছে। রাত তো অনেক হলো বুঝলি ভাই। আজ তুই এই চিলে করে রাতটা কাটিয়ে নে। বাড়ি ভর্তি লোকজন, তাই কোনো উপায় নেই যে তোকে। আহা, তাতে কি হয়েছে? আমি এই ঘরে রাত কাটিয়ে নেব, কোনো অসুবিধে হবে না। আচ্ছা বেশ, তুই একটু বস, তোর জন্য একটু খাবারের ব্যবস্থা করি। ওসবের কোনো দরকার নেই। সে বললে কি হয়, তুই এত জার্নি করে এসেছিস। আহা, ও আমি হরির মানে হরিণ ঘাটায় খেয়ে এসছি। তাই বল। ঠিক আছে, আমি তাহলে রামকে পাঠিয়ে দিচ্ছি, তোকে জল দিয়ে যাবে। হ্যাঁ, তাই কর। আর হ্যাঁ, সকালে তোকে আমি বাড়ির সকলের সাথে আলাপ করিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে। নির্মল চলে গেলে আমি আলো বন্ধ করে হালকা বাতিটা জ্বালিয়ে দিলাম। হালকা বাতির আলোয় চিলেকোঠার চারদিকটা ছায়াময় হয়ে উঠেছে। চিলেকোঠায় রাখা পুরনো জিনিসপত্র স্তূপের ছায়া পড়েছে। তাই আকাশে স্পষ্ট চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে পড়ছে। রাত অনেক হয়েছে বোধহয়। বাবু, আপনার জল। ওই রামু এলো বোধহয়। হ্যাঁ, ওখানে রেখে দাও। আর হ্যাঁ, দরজাটা একটু ভিজে যো। হ্যাঁ বাবু। রামু চলে গেল। আমি জানলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। চোখে ঘুম এলো অবশ্যই। অদ্ভুত শব্দে ধর্মড়িয়ে উঠলাম। কে 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 কাউকে দেখতে পেলাম না। আওয়াজটাও থেমে গেছে। ফের সেই ছাই চাপা ভয়টা জেগে উঠল। চারদিকে চেয়ে দেখলাম, চারদিক খুব নিস্তব্ধ। বালিশে পাশ ফিরে শুয়ে রইলাম। এমন সময় খুব ভালোভাবে লক্ষ্য করলাম, আরে চিলে করে রাখা আসবাবের ছায়াগুলো সমানে দুলছে। দেখে প্রচন্ড ঘাবড়ে গেলাম। মনে সন্দেহ রইল না তাহলে ওই ছায়ামূর্তিগুলি এখন আমার পিছু ছাড়েনি। মনে সাহস নিয়ে জিজ্ঞেস করলাম, কি চাই তোমাদের? কেন আমার পিছু নিয়ে এসো? কোনো সাড়া এলো না। তবে কি আমার মনের ভুল? কিন্তু ভালো করে স্তূপের ছায়ার দিকে তাকালাম, ওটা তো এখনো দুলছে। উপরে ইলেকট্রিক পাখাটার দিকেও লক্ষ্য করে দেখলাম, ওটা হঠাৎ অসম্ভব দুলছে। মনে একখানা বুদ্ধি আঁটলাম। খুব জোরে চেঁচিয়ে বললাম, শোনো, তোমরা যদি না বলো তোমরা কি চাও, আর তোমাদের চেহারা যদি না দেখাও,
তাহলে আমার কাছে হরির দেওয়া যত অ্যান্টাসিড আছে না, সব আমি এক্ষুনি খেয়ে ফেলবো। অতঃপর আমার পেটটা সজোরে কেউ টানছে অনুভব করলাম। আমি একেবারে শূন্যে উঠে যাচ্ছি। এইবার আর্তনাদ করে উঠলাম, বাঁচাও, ও বাবা বাঁচাও। তাতে কোনো লাভ হলো না। একেবারে পাখার সামনে দেখলাম পাখার উপরে একটা কঙ্কাল দৃশ্যমান হলো। সে একবার বিকট আমায় দেখে হাসলো। খোকা, ওই ভুলটা করো না, তাহলে তোমার ঘাড় মুটকে তোমাকেও আমাদের দলে নিয়ে নেব। নিচে তাকিয়ে দেখি আরো 10-20টা কঙ্কাল একসাথে হাসছে। কিন্তু তোমরা চাওটা কি? নিচ থেকে একটা কঙ্কাল বললে, কেন, তোমার পেটে দেখায় হরির খাবারের গন্ধ শুকতে চাই। হরির খাবারের গন্ধেই তো আমরা আজও বেঁচে আছি। উপরে থাকা কঙ্কালটি বললে, শোন, কাউকে কিছু বললে ঘাড় মুটকে দেব, তাই চুপ করে থাকবি বুঝলি। আমি জোরে ঘাড় নাড়লাম। এবার আমায় নামাও। তারপর সজোরে উপর থেকে ছিটকে পড়লাম। দেখলাম সব কঙ্কাল মিলিয়ে গেল কোথায়। চোখ বন্ধ করে চুপটি করে শুয়ে রইলাম। বাকি রাতটুকু মাঝে মধ্যে কানে ওই বিকট শব্দ আসছিল। মনে পড়ে গেল হরির সেই কথাটা। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি কি উপদ্রব। চোখে জোরালো রোদের আলো পড়তে জেগে উঠলাম। ও হয়তো উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেল। জানলায় রোদের ছটা পড়েছে। ওই বাইরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সারা বাড়িতে লোকজনের আওয়াজ। তার জন্য কান পাতার দরকার হয় না। আমি চিলেকোঠা ছেড়ে বেরিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে সোজা দালানে চলে এলাম। সেখানে অনেক আত্মীয় স্বজনেরা বসে আছে। নির্মলও আছে। আমায় দেখে নির্মল বললে, হ্যাঁ রে ফুটো, ঘুম হলো তোর? কাল অনেক রাত করে শুয়েছিলি, তাই তোকে আর ডিস্টার্ব করিনি। আমি অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। ভাবছিলাম কাল রাতে যা আমার সাথে হয়েছে জীবনে আমি ভুলতে পারবো না। তবে এখন ওই ভূতগুলো আশপাশে আছে কিনা কে জানে। নির্মল আমায় অতিথিদের সামনে ডেকে সবার সাথে আলাপ করালো, কিন্তু আমার নজর অন্যদিকে। আশপাশে ওরা নেই তো। যাই হোক, আলাপ পর্ব শেষ হলে নির্মল বললে, ফুটো, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জল খাবারের বন্দোবস্ত করছি। নির্মলের কথা মতো আমি দোতলার সিঁড়ির দিকে গেছি। এমন সময় একটা ঠান্ডা বাতাস কান ঘেঁষে বেরিয়ে গেল। বুঝতেই পারলাম আশপাশে এখন ওরা আছে। সবাই বললাম, আবার কি হলো? শোনো খোকা, কোনরূপ খাবার খালে চলবে না, বুঝেছ? কেন? আমার যে বড় খিদে পেয়েছে। ওসব জানিনি, খাবার খেয়েছো কি মুড়েছ? আচ্ছা আচ্ছা, বেশ, আপনি যখন বলছেন। খুব ভালো, খুব ভালো। কানের পাশ দিয়ে হাওয়াটা ফের বেরিয়ে গেল অনুভব করলাম। বুঝতে পারছি না কতক্ষণই বা এই বিপদ সঙ্গে নিয়ে থাকবো। ভাবলেই গা শিউরে উঠছে। নির্মলকে গিয়ে বললাম শরীর ভালো নেই, শুধু 1 গ্লাস জল পাঠিয়ে দে। নির্মল অনেক জোরাজোরি করলো, কিন্তু আমি অনড় রইলাম, এই ভেবে যদি সত্যি সত্যি ওরা আমার ঘাড় মটকে দেয়। তারপর ফের চিলেকোঠায় চলে এলাম। ভালো ভালো খাবারের সামনে থাকলে যদি লোভে পড়ে খেয়ে নি। দুপুর গড়ালো, কিন্তু আমি নিজেকে সবার থেকে আলাদা করে রাখলাম। অনুষ্ঠান বাড়িতে আশপাশের গাঁ থেকে সমস্ত অতিথিরা চলে এসেছে। হঠাৎ জানালা দিয়ে তীব্র খাদ্যের ঘ্রাণ এলো। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। ভূত টুত ভুলে পাগলের মতো দরজা ঠেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। সোজা চলে গেলাম খাবারের জায়গায়। গিয়ে দেখলাম এক তিল বসার জায়গা নেই, কিন্তু খাবারের এই গন্ধ যেন আমায় পাগল করে তুলেছে। খাবার দেবার একটা ছেলেকে সামনে পেয়ে বললাম, এই যে ছেলে, আমি নির্মলের বন্ধু পুটু, তুমি শিগগির আমায় খাবার বেড়ে দাও, আমি দাঁড়িয়ে খেয়ে নেব। সেই কথা শুনে তড়িঘড়ি আমায় 1 থালা খাবার সাজিয়ে দিল। আমি গুগ্রাসে কোনো দিকে না চেয়ে খেয়ে নিলাম। আহ, কি পরম তৃপ্তি! খাবার পর মনে হলো
এই খাবারের স্বাদটা আমার বড় চেনা, খুব চেনা। ওই ছেলেটিকে ফের জিজ্ঞেস করলাম, ভাই খাবারটাকে বানিয়েছে বলতে পারো? ছেলেটি গম্ভীর মুখে বললে, শুনুন, আপনার খাবার খাওয়া হয়ে গেছে, এবার যান, আমার অনেক কাজ আছে। তারপর ছেলেটি মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। কিন্তু আমার কৌতূহলটা আরো বেশি করে জাগলো। পা টিপে টিপে রান্নার ঘরের দিকে উকিয়ে দিলাম। আমি আমি অবাক হয়ে গেলাম। রান্নাঘরে হরি, ও এখানে কি করছে? আমায় দেখে হরি একগাল হাসলো, বলল, আরে স্যারজি। আমি বললাম, হরি তুমি এখানে কি কি ব্যাপার? আগে স্যার, সিংহীবাবু কাল রাত্রি আমার হোটেলে এসে বললে রান্নার লোক নাকি পাওয়া যাচ্ছে না, তাই দরকার পড়লে হোটেল বন্ধ রেখে আমায় রান্না করতে আসতে হবে। আর আমার অনেক সুখ্যাতিও করলেন, তাই তার কথা আমি ফেলতে পারলাম না। কিন্তু কিন্তু ওই ভূতগুলো? এই স্যার স্যার, এখন ওদের নাম নেবেন না, ওরা সব ঘুমোচ্ছে তো। খাবার খাওয়া হলে ওরা আবার জেগে উঠবে, খেলা করবে সবার সাথে। আমি হরির এই কথা শুনে ওখানে আর 1 মিনিটও দাঁড়ালাম না, সোজা আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। আজ পায়ে হেঁটে স্টেশনে যাব, দরকার পড়লে ছুটতে স্টেশনে যাব। পকেটে থাকা অ্যান্টাসিড সব মুখে ঢুকে চিবোতে চিবোতে ছুট দিলাম। সন্ধে সন্ধে স্টেশনে পৌঁছে দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে। কোনো রকমের টিকিট কেটে ট্রেন